গ্রাম্য পরিবেশে নাচ গানের আবহাওয়াতে মেতে উঠেছে সবাই। তারই ছন্দে তালে তাল মিলিয়ে নাচতে থাকে রাঙামতি আর একলব্য। বৃন্দা তো এদিকে মনে মনে ফন্দি আঁটছে কিভাবে নবারুণের ক্ষতি করা যায়। নাচের শেষে অদিতি রাঙাকে বলে, আমরা কালকে গ্রামের চারপাশটা ঘুরে দেখব। রাঙাও তাতে রাজি হয়ে যায়। এদিকে রাঙা একলব্যকে বলে ঘুমিয়ে পড়তে, কারণ সে কিছু কাজ সেরে তারপরে ঘুমোবে। একলব্য বলে যে, রাঙা, তোমার কি পড়াশোনা করতে ইচ্ছে করে না? আমার তো মনে হয় তীরন্দাজির পাশাপাশি তোমার লেখাপড়াও করা উচিত। অনেক প্রাইভেট ইনস্টিটিউশন আছে, এমনকি আমার চেনা জানা একটা ইনস্টিটিউশন আছে, সেখানে তোমাকে ভর্তি করে দেবো। সেরকম হলে তুমি বাড়ির ছোটদের সাথেই পড়তে বসবে। রাঙারও এই প্রস্তাব মন্দ লাগে না, তাই সেও রাজি হয়ে যায়। এরপরে রাঙা চুপি চুপি সত্যজিৎ সিনহার সাথে প্ল্যান করে যে একলব্য ঘুমিয়ে পড়লেই রাঙা তাদের মিশনের জন্য বেরিয়ে পড়বে। এদিকে ডিকে নামের লোকটা বসু কুটিরে এসে পৌঁছয় আর সাত্তকীকে হুমকি দিতে থাকে যে বেটিংয়ে সে 2 লাখ টাকা লাগিয়েছিল সেটা তাকে ফেরত দিতেই হবে, নাহলে তাকে ছাড়বে না। সাত্তকী তাকে অনেক রিকোয়েস্ট করে এটা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় যে কিছুদিনের মধ্যেই সে সব টাকা দিয়ে দেবে, কিন্তু জানলা দিয়ে এসব দৃশ্য দেখতে পেয়েছিল কৃষ্ণা। এরপরে রাঙা সিনহার কাছে আসে। সিনহা জানায় যে তাদের কাছে খবর আছে যে আজ রাতে লরি করে ড্রাগস আর মেয়েদেরকে পাচার করা হবে। সহদেব হলো এই নারী পাচার চক্রের মাথা। তবে রাঙা বলে যে এতজন লোকের একসাথে জঙ্গলের মধ্যে যাওয়া ঠিক হবে না। আমি জঙ্গলের রাস্তা চিনি, তাই আমি একাই যাচ্ছি। ওই নিষ্পাপ মেয়েগুলোর জীবন কিছুতেই নষ্ট হতে দেব না। সুব্রত ওদিকে রাঙার ওপর নজর রাখছিল আর সে খবরটা বৃন্দাকে জানায়। তবে সুব্রত জঙ্গলের রাস্তা চেনে না, তাই বৃন্দা তাকে এক্ষুনি সেখানে যেতে মানা করে। রাঙা সাহসের সাথে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। তার সাথে ছিল তীরন্দাজির অস্ত্র আর একটা ক্যামেরা, যেটার সাহায্যে সত্যজিৎ রাঙার গতিবিধির ওপর নজর রাখতে পারে। এরপরে রাঙা একটা পোড়োবাড়ির সামনে এসে উপস্থিত হয় আর বুঝতে পারে যে এখানে কোনো একটা গণ্ডগোল হচ্ছে। সেই সময় সেখানে সহদেব আর তার দলবল আসে। তারা জানতে পারে যে কোনো একজন লোকাল লোক সিনহাকে জঙ্গলে আসতে সাহায্য করেছে।